এটা মনে করার কোনো কারণ নেই। জি, যেমন মোস্তফা ফিরোজ বলছিলেন যে সংকট আসলে দুইভাবেই মোকাবেলা করতে হবে, কিন্তু আমরা সরকারকে এখন দেখছি যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিভাবে করে পরিস্থিতি উন্নয়ন করা যায়, স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করছে, কিন্তু যে আরেকটি যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, সেই ব্যাপারে তো কোনো উদ্যোগ তো নাই। উদ্যোগ নাই, নেওয়া হবে অবশ্যই। আমি মনে করি যে এখন যে বার্নিং ইস্যু যেটা, সেটা তো আগে ট্যাকেল করা দরকার। কারণ আপনি সরকারে আছেন, আপনি মানুষ মরে যাচ্ছে, সারা দেশে একটা আতঙ্ক, ব্যবসায়ীদের ব্যবসা হচ্ছে না, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। তো আমি যদি একজন নিরপেক্ষ ব্যক্তি হই, কিংবা আমি আওয়ামী বিএনপি যে দলেরই হই, আমার প্রথম রাগটা তো সরকারের উপরে যাবে। তো সরকারের উপরে যখন যাবে, সরকারের দায়িত্ব হচ্ছে এই সন্ত্রাস বন্ধ করা। এখন সবাই যে বলছে যে আলোচনায় বসা, আলোচনায়, উনি যেটা বললেন সন্ত্রাস বন্ধ না আলোচনায় বন্ধ, অবশ্যই সন্ত্রাস বন্ধ আগে। কারণ সন্ত্রাসকে আমরা এখন একটা ব্যারোমিটার ধরছি, এই মাত্রা হলে আলোচনায় বসবে, এতগুলো মারলো তারপরে বসছে না, তার মানে এটাকে একটা আন্দোলনের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অন্তত 60 জন মানুষ দগ্ধ হয়ে মারা গেছে, আহত হয়েছে। তাহলে এই সংকটটাই তো এক নম্বর। তাহলে এই সংকট নিরসনের জন্যই সরকার মোকাবেলা করবে। এখন তারা রাত 9টার পরে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে। আসলে রাজনৈতিক সমস্যার সমাধান হচ্ছে কিনা, কোনো উদ্যোগ আছে কিনা, এবং নাগরিক সমাজ যে চিঠি দিয়েছে এইটার ব্যাপারে সরকারের দিক থেকে আসলে কি উদ্যোগ নেওয়া দরকার, এই প্রশ্নের জবাব খুঁজবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যেই নাগরিক সমাজের পক্ষ থেকে যে উদ্যোগ, সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে, এর প্রেক্ষাপটে আসলে যদি সরকার চিঠিটি পেয়ে থাকে, তাহলে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে জনাব শামীম হায়দার পাটোয়ারি? উদ্যোগ তো সরকারের নেয়ার ক্ষমতা অপরিসীম, কারণ সরকারই তো ক্ষমতায় আছে, তারাই তো উদ্যোগ নেবে। এখন আলোচনা আমি করব না, কারণ কিছু সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, আমি সন্ত্রাসীতে আলোচনা করবো, এটা বলে আমি প্রবলেমটাকে সাইড কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু সরকারকে একটা জিনিস বুঝতে হবে, সরকারের সাথে কি পরিমাণ জনসমর্থন আছে, তার বিরুদ্ধে কি পরিমাণ জনসমর্থন আছে। 5ই জানুয়ারি ইলেকশনেই বা কত পার্সেন্ট লোক ভোট দিতে গিয়েছিল? তাহলে যারা ভোট দিতে যায়নি সবাই সন্ত্রাস? যারা সরকারের সাথে নেই সবাই কি সন্ত্রাসী? এই ব্যাপক একটা বড় অংশ কি যাচ্ছে, এটা তো সরকারকে বুঝতে হবে। আর একটা জিনিস অবশ্যই, সারা পৃথিবীতে কোথাও সন্ত্রাসবাদী দলের সাথে নেগোসিয়েশনটাকে এনকারেজ করা হয় না, কিন্তু বাংলাদেশে বিএনপি, জামাত বা একটা বড় অংশ সরকার বিরোধী, তারা সন্ত্রাসবাদ করছে কিনা আমি সেটা জানি না। আপাতত দৃষ্টিতে তাদের অবরোধে কিছু সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, তারা তো সংলাপ চাচ্ছে, তারা একটা ভোট চাচ্ছে, মধ্যবর্তী ইলেকশনটা কখন হবে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, এখনই হবে না, 2 বছর পরে হবে। বাট পৃথিবীতে কি এমন কোনো রেকর্ড আছে যে একটি সংগঠন বা একটি রাজনৈতিক দল আলাপ করতে চাচ্ছে এবং ভোট চাচ্ছে, এই জন্য তাকে সন্ত্রাসী দল বলা হবে এবং তার সাথে আলোচনায় বসা হবে না? এরকম একটি রেকর্ড মনে হয় পৃথিবীতে একটিও নাই। বরঞ্চ উল্টো রেকর্ডটি আছে, বিভিন্ন সন্ত্রাসী দল তাদের অস্ত্র জমা দিয়ে তাদেরকে ভোটে আহ্বান জানানো হচ্ছে যে তোমরা অস্ত্র ছেড়ে দাও, ভোটে আসো, কাম টু ডেমোক্রেসি, কাম উইদিন দ্য ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক। তো সেই জিনিসটা হওয়ার কথা, তা না হয় আমাদের এখানে আদার ওয়ে রাউন্ড হচ্ছে। তো আমরা তো একসময় শান্তি বাহিনীর সাথেও বসেছিলাম, যারা বাংলাদেশের সাথে যুদ্ধ করেছিল বা সামহাউ একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছিল। আর এখন যে পরিস্থিতিটা হচ্ছে যে আমার 7 দিনটা 33 দিন হয়ে গেছে, এখনো কিন্তু পরিস্থিতির একটুকু উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না। সেদিক থেকে সরকার অবশ্যই প্রাথমিকভাবে ব্যর্থ। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে সরকারের জন্য এই পরিবর্তনটা আনাও খুব কঠিন। সরকার কি করতে পারে? বেসিক্যালি সরকার তার কর্মী বাহিনী নামিয়ে দিতে পারে, প্রশাসন নামিয়ে দিতে পারে, এক্সট্রিম ফোর্স ইউজ করতে পারে। তাতে দেশটা একটা কম্পালসারি গৃহযুদ্ধের দিকে চলে যাবে, কোনো সন্দেহ নাই, এবং ব্যাপক প্রাণহানি হবে। না না, এই গৃহযুদ্ধের কথা, সিভিল ওয়ারের কথা কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনের আগেও বলা হয়েছিল, পরে কিন্তু একটা স্থিতিশীল অবস্থা হয়েছে। কিন্তু এই যে উদ্যোগ সরকার, মানে মনে করেন একটা যেই মুখোমুখি অবস্থান, সেখানে একটা মধ্যস্থতাকারী একটি পক্ষ আসলে এখন তার দেরি করে হলেও কিন্তু একটা উদ্যোগ কিন্তু এসেছে, তো সেইটা তার প্রতি সরকারের দিক থেকে কি রকম রেসপন্স? আমার ধারণা যে রেসপন্স হওয়া উচিত, এবং আমার ধারণা যে হবে না সেটা আমি বলতে চাচ্ছি না। এবং বিএনপি যেমন শর্টকাট ভাবে চাচ্ছে যে শুধুমাত্র একটা নির্বাচনের তারিখ দিয়ে পরিস্থিতিটা, আমার ধারণা যে নাগরিকরা যে উদ্যোগ নিয়েছে তারা কিন্তু একটা বড় পরিসরে সংলাপ চায়, অর্থাৎ সংলাপের ক্যানভাসটা ছোট না, বড় আকারে চাচ্ছে। অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচন সহ আর কি কি সংস্কার করা যায়, এবং সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি, সামাজিক রাজনৈতিক
চুক্তিতে আসার ব্যাপারেই সম্ভবত নাগরিকরা উদ্যোগী হয়েছে, যেই উদ্যোগে আমার ধারণা যে সেখানে জঙ্গিবাদ থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, অর্থাৎ গণতান্ত্রিক রাজনীতির পক্ষে যারা থাকবে তাদের একটা সংঘবদ্ধ উদ্যোগ, এবং সত্যিকার অর্থে যাতে নির্বাচনের পরে সংসদ যাতে বর্জন না হয়, নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রের বদলে যাতে দলতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই ব্যাপারে কি কি বিচারিক, কি কি প্রশাসনিক, কি কি নির্বাচন সংক্রান্ত সংস্কার নেওয়া যায় দীর্ঘমেয়াদে, আমার ধারণা যে এই যে জাতীয় সংলাপের কথা নাগরিকরা কিন্তু সেটাই চাচ্ছেন। গতকাল আপনার নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকা তিনি বলেছেন যে সংলাপ শুরু হলেই বর্তমান পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে যাবে, এবং আপনি জানেন যে গত শুক্রবার দিন হাফিজ উদ্দিন মেজর হাফিজ তিনি বলেছেন যে নির্বাচনের মানে কবে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন হবে, সেই সংক্রান্ত নির্বাচন এই আলোচনা শুরু হওয়ার সাথে সাথে আমার ধারণা যেই সন্ত্রাসী গোষ্ঠী যারা এই তৎপরতা চালাচ্ছে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং সরকারের পক্ষে ওই সন্ত্রাসী চক্রকে চিহ্নিত করা, তাদেরকে দমন করা বরং সহজ হবে। বরং একটা পরিস্থিতি এমন হবে যে রাজনৈতিক উদ্যোগের মুখে ওই সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের তৎপরতাটা বিচ্ছিন্ন হয়ে যাবে, বরং সম্মিলিতভাবে ওই সন্ত্রাসকে দমন করা সরকারের সহজ হবে। কিন্তু বিএনপি তো দাবি করছে যে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত অবরোধ অব্যাহতই থাকবে। সেটাতেই তো সংকট। দীপু ভাই যেভাবে বললেন বা নাগরিক সমাজ যদি ওনাদের এটাই কথা হয়, তো উদ্যোগটা খুবই, আমি বলবো যে এটা ওয়েলকাম করার মতো। কিন্তু যেটা আপনিও বলছেন যে এটা না হইলে এটা হবে না, না হলে সবার আগে সন্ত্রাস বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। একটা আপনি দরকার হলে আলটিমেটাম দিয়ে বলেন যে আমি অত তারিখ থেকে আবার মারা শুরু করব, যেমন 5 জানুয়ারির ইলেকশনের আগে বলা হয়েছিল না আমি 3 দিন সময় দিচ্ছি, তো 3 দিন তো অনেকগুলো মেরেছিল, তো সেরকম একটা সময় দেন যে আমি 3 দিন সময় দিচ্ছি বা 10 দিন সময় দিচ্ছি, এরপর যদি বসো একটা ঘোষণা করো। এর মধ্যে যদি সন্ত্রাস বন্ধ হয়, এর মধ্যে যদি পেট্রোল বোমা বন্ধ হয়, আলোচনা করতে বসতে অসুবিধা কি? বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, একটা বিকল্প মানে সরকার গঠন করার মতো একটা দল, তাদেরকে নিশ্চিহ্ন করে যদি আওয়ামী লীগ মনে করে যে তারা ক্ষমতায় থাকবে, সেটা তো রাষ্ট্রের জন্য ভালো না, আওয়ামী লীগের জন্য ভালো না। আওয়ামী লীগকে আজকে যদি বিএনপি নিশ্চিহ্ন হয়ে যায়, আওয়ামী লীগ কি তার কর্মীদেরকে যে হারে নাগরিকদের উদ্যোগের একটা সবচেয়ে বড় দিক হচ্ছে আমার ধারণা যে নাগরিকদের এই উদ্যোগের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচারের কার্যক্রমটা বাস্তবায়ন হবে, ত্বরান্বিত হবে। নাগরিকদের কিন্তু সেটাই এটা শুনতে সুন্দর। আপনি কি বিশ্বাস করতে পারেন বিএনপি যুদ্ধাপরাধীদের ছেড়ে এখানে যদি না যায় তাহলে আরো বিচ্ছিন্ন হবে? কারণ নাগরিকদের এই সেটাই বলছিলাম, বিএনপি আজকে যে রাজনীতি করছে, আমি সেটা একটু শেষ করিনি, বিএনপি আজকে যে রাজনীতি করছে তারা তো নিজেরাই নিঃশেষ হচ্ছে, দেশের জন্য একটা ক্ষতিকর। কারণ আওয়ামী লীগ যদি এত বড় শক্তিশালী হয়ে যায়, এত তাদের পাওয়ার হয়, তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ শেখ হাসিনাও করতে পারবে। সেটা তো বলছি যে বিএনপি যেমন একটা ভুল পলিসিতে এগোচ্ছে, সরকারও কিন্তু ভুল পলিসিতে এগোচ্ছে। বিএনপি ভুল পলিসিতে এগোচ্ছে মানে এই যে যুদ্ধাপরাধী চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠীকে সঙ্গে নিয়ে যে আন্দোলনটা, সেই আন্দোলনের কলা কৌশলের একটা ভুল। আবার সরকার বিএনপি সহ জামাতকে একযোগে যে দমনের যে প্রক্রিয়াটা রাজনৈতিক সংলাপের মানে ঊর্ধ্বের থেকে, সেটিও একটি ভুল পথ। সুতরাং এই দুটি ভুল পথটাকে আপনি দুজন একসঙ্গে পেট্রোল বোমা মারবেন আর আপনাকে বলবেন তোমাকে আলাদা মারবো, তোমাকে আলাদা মারবো, হবে নাকি? আপনি তো দুইজন একসঙ্গে মারছেন। না, ভুলকে তো ভুল বলতে হবে, কারণ বিএনপির যে পলিসিটা সেই পলিসির সমালোচনা করতে হবে। আবার সরকার যে একেবারে সংলাপ আমি করবই না, পলিসির সমালোচনা কি? আমি তো মনে হয় যে আওয়ামী লীগের নেতাদের কেঁদে কেটে খালেদা জিয়াকে বলা তুমি মরে যেও না, তুমি বললে আমাদের দোষ আরো বাড়বে, বিএনপি তোমরা মরো না। হ্যাঁ, আপনার গণতান্ত্রিক একটা শক্তি আর একটা শক্তিকে রক্ষা করবে, এটি তো হচ্ছে জাতীয় দায়িত্ব। হ্যাঁ, সেটাই তো, এই জাতীয় দায়িত্ব পালন করতে সম্ভবত আওয়ামী লীগরা এগিয়ে আসবে যদি উনি ডিক্লেয়ার করেন যে ওকে আমরা এখন বন্ধ করলাম। সেই চাপটাই তো, সেই নাগরিক সহ সেই চাপটাই তো দিতে হবে, সেই চাপটাই দিতে হবে। এবং নাগরিকদের উদ্যোগটা কিন্তু সেটাই। আমি যতটুকু জানি যে খসড়া এবং তাদের আলাপ আলোচনায় তারা পরিষ্কারভাবে বলেছে যে যুদ্ধাপরাধীদের বিচার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ এবং সেখানে যার যার ভূমিকা, সেই বিষয়ে কোনো বিতর্ক করা যাবে না। কিন্তু আওয়ামী লীগ তো বলছে, পরশুদিন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্তব্য করেছিলেন যে দানবের সঙ্গে মানবের কোনো সংলাপ হয় না। রাজনৈতিক কথা আমি বললাম যে মাওলানা হানিফ একটা কথা বলবেন, ওই যে মেজর হাফিজ বলেছেন যে ওই কি পদত্যাগ করে নির্বাচন তখনই সংলাপ হবে, এইগুলি সবই
সবই আজকে হচ্ছে যে বক্তৃতা, চাপ আপনি প্রয়োগ যে করা। আজকে না শুক্রবার দিনে এটা কনফিউশন তৈরি হয়েছে, এটা বলছে ওনার বিবৃতি না, এটা আবার উল্টা বিএনপি থেকে যাক, আসতে দেওয়া। আমার মনে হয় যে এখন অবস্থান হচ্ছে বিএনপি শক্ত কথা বলবে, আওয়ামী লীগের শক্ত কথা বলবে, শক্ত কথা বলে যার যার অবস্থানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা প্রচেষ্টা থাকবে সবার, এবং নাগরিকদের যে উদ্যোগ, আমার ধারণা যে উদ্যোগে মানে বিএনপিও একটা সংকটের মধ্যে পড়েছে, যে বিএনপি এটাকে উপেক্ষা করতে পারবে না, সরকার উপেক্ষা করতে পারবে না। আমার ধারণা যে উদ্যোগের মধ্যে দিয়ে একটা ইতিবাচক পরিস্থিতি কিন্তু তৈরি হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এখন যে চলমান পরিস্থিতি কিভাবে করে দেখা হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। কিন্তু আপনি দেখেন যে আমেরিকার যেই অ্যাম্বাসাডার নতুন মানে সদ্য নিযুক্ত বলা যায় যে বার্নিকাট, তিনি মানে এই চলমান সহিংসতায় খুব মর্মাহত হয়েছেন। গতকাল গিয়েছিলেন তিনি পররাষ্ট্র উনি মন্ত্রণালয়ে, যে কয় জায়গায় গিয়েছেন সেই কয় জায়গায় উনি পজিটিভ কথা বলছেন, এবং যেটা positive- অনেকে আশ্চর্য হচ্ছে। আমি অনলাইনগুলোতে দেখছিলাম যে মন্তব্যগুলো, সবাই হতাশ হচ্ছে, বিশেষ করে বিএনপি সমর্থকরা খুব হতাশ হচ্ছে যে কারণ কিন্তু হতাশ দেখেন হচ্ছে যে কারণ জন্য হচ্ছে এই বার্নিকাট কিন্তু আপনার 5ই জানুয়ারি নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেছিল এবং বলেছিলেন যে আসলে পরবর্তীতে কি ধরনের কি উদ্যোগ নেওয়া যায় সেরকম একটি, ঠিক সেখান থেকে একদম রিভার্স আচ্ছা অবস্থা। সুলতানা, আমি একটা কথা বলি। প্রতিদিন আমরা এই যে চারজন যে বসে আছি, প্রতিদিন আমাদের দিন যাপনে আমরা কোন সংকটটা অনুভব করি? সংকটটা অনুভব করি যে আমার গায়ের পরে যাতে পেট্রোল বোমা না পড়ে, আমার গাড়িতে আমি যাতে নিরাপদে বাঁচতে পারি, আমার পরিবার সহ, সেটি প্রধান না। তারপরের না ইস্যুটা হচ্ছে যে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, কিভাবে হবে, কোন ভাবে হবে, সেটা তো পরের ইস্যু হয়ে গেছে। সন্ত্রাস এবং সহিংসতাটা যেই মাত্রায় হয়েছে, এখন হচ্ছে জীবন রক্ষার প্রয়োজন, জীবন রক্ষার লড়াই, সেই লড়াইটাই হচ্ছে প্রধান হয়ে গেছে।